চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কবি ও গবেষক ইমরান মাহফুজের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটি বলছিলাম যে আজ উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক, শিক্ষক, সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর মৃত্যুদিন। তাকে নিয়ে আসলে অনেক কিছু জানার আছে, জানি না আমরা আজকের এই ছোট্ট আড্ডায় কতটা আলোচনা করতে পারবো, তবে যেটুকু জানবো আমরা বিশ্বাস করি যে সেটিও বেশ তথ্যবহুল হবে আমাদের দর্শকদের জন্য। শুরুতে জানতে চাই যে আপনি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সম্পর্কে পড়াশোনা করেছেন নিয়মিত এবং লেখালেখিও করেছেন, তার ফলস্বরূপ আসলে আমরা একটা বইও পেয়েছি আপনার কাছ থেকে। কোন জায়গাটা থেকে আসলে এই প্রেরণা পেয়েছেন বা কখন এই ভাবনাটা এলো যে তাকে নিয়ে আসলে লেখাটা দরকার? আমার একটা কাজ আছে হুমায়ুন আহমেদকে নিয়ে, ওইটার শিরোনাম হচ্ছে বাজে হুমায়ুন, অর্থাৎ যা হৃদয়ে এখনো বাজে। হুমায়ুনকে আমরা মানে শারীরিকভাবে বিদায় দিয়েছি প্রায় 1 দশকের কাছাকাছি, কিন্তু আমরা এখনও ওনাকে পড়ি, কথা বলি। তো হুমায়ুন আহমেদের একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন, আমার যে ভাষা, আমার যে কাজ, আমার যে জনপ্রিয়তা, এটা কেবলমাত্র সম্ভব হয়েছে ইব্রাহিম খাঁকে পড়ার কারণে। কারণ তার ভাষা এতটা সারল্য, এতটা প্রাণচঞ্চল, এতটা হৃদয়গ্রাহী, মানুষের কাছাকাছি স্নিগ্ধ, তখন আমি আসলে আমার নিজেকে খুঁজে পেয়েছি। এটা হুমায়ুনের বক্তব্য। সে বাসনা থেকে কি আপনিও সে পথে হাঁটতে শুরু করলেন? না, আমার তখন মনে হচ্ছে যে একটা প্রোডাকশন যদি এত চমৎকার হয় তাহলে মূল উপাদানটা আসলে কেমন একটু খুঁজে দেখি। তো একটু খুঁজতে গিয়ে আমি একেবারেই মানে ইব্রাহিম খাঁর সাগরেই অনেকটা তলিয়ে গেলাম। আমি যেহেতু আগে আবুল মনসুর আহমদকে নিয়ে কাজ করেছি, আবুল কালাম শামসুদ্দিন, কিংবা এই উপমহাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে যারা কাজ করেছেন তাদের একটা অংশ নিয়ে আমার যখন কাজ, তাদের প্রত্যেকের সঙ্গে ইব্রাহিম খাঁর একটা কানেকশন পাচ্ছি। যেমন কাজী নজরুল ইসলামকে তিনি একটা চিঠি দেন 1925 সালে, খুব অসাধারণ এবং হৃদয়গ্রাহী। আবুল মনসুর আহমদ ইব্রাহিম খাঁর নির্বাচনী ক্যাম্পেইন প্রচারক হিসেবে যাচ্ছেন। আবুল মনসুর আহমদের মানে বড় ভাই বন্ধুর মতো তারা কাজ করছেন। আবুল কালাম শামসুদ্দিন নিয়ে কাজ করছেন, জিন্না তার কথা বলছেন, ইব্রাহিম খাঁর কথা। অর্থাৎ এই চতুর্মুখী চরিত্রগুলোর মুখে ইব্রাহিম খাঁর নাম এতবার এসেছে। আবার হুমায়ুন আহমেদের ওই ইন্টারভিউর বাক্যটা আমাকে নতুনভাবে মানে জাগিয়েছে। এটা বছর 4 আগে। তখন আমি চিন্তা করলাম তাহলে ইব্রাহিম খাঁকে একটু পাঠ উন্মোচন করে দেখি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে, ইন্টারেস্টিং এই অর্থে বললাম, মূলত এটা খারাপ সংবাদ। ইব্রাহিম খান নামে একটি অনার্স কলেজ আছে। তিনি মারা যাওয়ার পরে ওই এলাকার সবাই ওনার সম্মানে এই কলেজটার নাম ওনার নামে রাখেন। আমি 2019 সালে যাই, 70 বছর পেরিয়ে গেল, ওই কলেজ থেকে ইব্রাহিম খাঁকে নিয়ে কোনো বইপত্র প্রকাশ হয়নি। তার এক সেট বই ওই কলেজে ছিল না, 2-3টা বই ছিল, তার এক সেট বই পায় 24-25টা বই, খুব ভালো, এগুলো কোনোটাই ওখানে ছিল না। তখন আমি ডেইলি স্টার একটা মানে আর্টিকেল লিখি, নিজের ঘরেই নিজেই উপেক্ষিত ইব্রাহিম খাঁ। ওইটা পড়ার পরে অনেক পাঠক বললো, তাহলে মানে উপেক্ষিত যদি হয় তাহলে আপনি কিছু করেন না কেন? তো ওই হুমায়ুন আহমেদের কথা, কাজী নজরুল, আবুল মনসুর আহমদের সেই সূত্র, ওই নিউজের পাঠকদের ধাক্কায় আমি চিন্তা করলাম তাহলে ইব্রাহিম খাঁকে নতুন প্রজন্মের কাছে কিভাবে আনা যায়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, আমাদের বন্ধু, বড় ভাই, তাকে নিয়ে আমরা চিন্তা করলাম যে তাহলে ইব্রাহিম খাঁকে নিয়ে আমরা একটা নতুনভাবে আলোচনায় আনা যায় কিনা। তখন আমরা চিন্তা করলাম যে ইব্রাহিম খাঁ কালজয়ী প্রিন্সিপাল, তার পারিবারিকের কিঞ্চিত সহযোগিতা ছিল। পরবর্তীতে আমরা এটার প্রোগ্রাম করি খুব অসাধারণভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। অর্থাৎ নতুনভাবে ইব্রাহিম খাঁকে আলোচনা আনার জন্য আমরা কিছুটা ভূমিকা রেখেছি। গত 4 বছর ধরে চেষ্টা করে আপনি নিজের কলমে ইব্রাহিম খাঁকে তুলে আনতে চেষ্টা করেছেন। আমি চেষ্টাই বলবো, এই ধাক্কাটা আসলে, আপনার ধাক্কাটা আসলে এই প্রজন্মকে কতটা ধাক্কা দিতে পারবে? যে সময়টা চলছে এটা হলো ক্যাশমুখী ভালোবাসার যুগ। প্রত্যেকটা জিনিস নগদ পেতে চায়। এই প্রোগ্রাম হচ্ছে, আচ্ছা এটার পরে কি পেলাম, ওখানে গেলাম কি পেলাম, ওই কাজ করলাম কি পেলাম। আর এই যে ক্যাশমুখী ভালোবাসার যোগ, অর্থনীতির যোগ, সেখানে এই ইব্রাহিম খাঁরা হচ্ছে দীর্ঘস্থায়ী, ক্যাশের সাথে আবার ভিউ আছে, ভিউটাও আবার ক্যাশ চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ইব্রাহিম খাঁরা হচ্ছে এই ক্যাশমুখী না, তারা হচ্ছে একটু হিডেন সোল, হিডেন সেল। এই কোষগুলা, এই আত্মাগুলো আমাদেরকে জীবন্ত রাখে। তা আমাদের এই সময়টা হলো একটা অস্থির সময়। আমরা স্থির হয়ে কিছু ভাবা, স্থির হয়ে কিছু দেখা, ওইটার জন্য একটা আবরণ পর্দা পড়ে থাকে, অস্থিরতার পর্দা,
ক্যাশমুখীর পদ্মা। তো এই ইব্রাহিম খাঁকে দেখতে হলে একটুখানি স্থির হতে হয়। আর বলে রাখা ভালো, ইব্রাহিম খাঁর বিকাশ বেড়ে ওঠা একেবারে প্রথম দশক, অর্থাৎ আমরা প্রথম দিকে 1920-এর দিকে তার একেবারে যৌবন। আমাদের এখানে যারা একেবারে শিক্ষার্থীরা বা এই প্রজন্ম চেনে, বিশেষ করে স্বাধীনতা পরবর্তী একটা বড় অংশকে চেনে, কিন্তু এরা যারা 47-এর আগের উন্মেষ ঘটানো আমাদের পাটাতন নির্মাণকারী, তাদেরকে কিন্তু কেউ ওইভাবে গুরুত্ব দেওয়ার জায়গা থেকে এটা হয় না। এটার জন্য দায়ী আমি মনে করব আমাদের রিসার্চ ইনস্টিটিউট, আমাদের একাডেমি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার সিলেবাস এবং বাংলা একাডেমি এবং কালচারাল ইনস্টিটিউট বা মন্ত্রণালয় বলবো। একটা উদাহরণ দিলে সহজে হবে, আমি প্রথমে বলেছিলাম যেখানে তার নামাঙ্কিত অনার্স পড়া এরকম একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থী আছে 10,000-এর মতো। এইখানে বিশাল একর জমির উপরে তার প্রতিষ্ঠান, এখানে থেকে একটা পুস্তিকা বের না হওয়া, এটা তো নিশ্চয়ই খুব খারাপ সংবাদ। একই সঙ্গে আপনি দেখেন যে আজকে আমরা এই সময়ে এসে যারা আমাদের পাঠাতো নির্মাণ করে দিয়েছেন, টাঙ্গাইলের অন্যতম ধরনের ভাসানী, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, আমরা কি এদেরকে মনে রেখেছি? না। ওনারা হচ্ছেন সাহিত্যের অগ্রযাত্রার লোক, ভাসানীরা হচ্ছে রাজনীতির অগ্রযাত্রার লোক। আমরা ভুলে গেছি আমাদের দাদাদেরকে। আমরা পড়ে আছি ভাই, বড় ভাই, সহমত, কিঞ্চিত বাবা নিয়ে, তারপরেও কিন্তু আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা বলি কিংবা সোহরাওয়ার্দীর কথা বলি, আমরা তাদের নামগুলো জানি, কিন্তু ইব্রাহিম খাঁর নাম আমার মনে হয় না আমি আমার পাঠ্য বইয়ে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কখনো পড়েছি। না, ওইটা তো বললাম, ওইটা তো ওই যে বাংলাদেশ হওয়ার পরে এই রাষ্ট্র তো তাকে ওন করতে হবে, কিন্তু এরা তো ভিত্তিপ্রস্তর নির্মাণ করে দিয়েছেন। ইব্রাহিম খাঁর অসাধারণ একটা গল্পর নাম হচ্ছে পাখির বিদায়, অসাধারণ একটা রচনার নাম খাদ্য সংকট, অসাধারণ একটা নিবন্ধন নাম ফিলিস্তিনি ফরিয়াদ। আজকে যে ফিলিস্তিনি যে সংকট, এই সংকটের কথা বলেছেন তিনি প্রায় 65 থেকে 70 বছর আগে। 2 লাইন উদ্ধৃতি করলে পাঠকদের সুবিধা হবে বুঝতে যে কি বলতে চেয়েছেন। ইব্রাহিম খাঁ বলছেন, মসজিদে মন্দিরে গির্জায় শুধু প্রার্থনা করিয়া কোনো দুঃখী মানুষকে রক্ষা করিয়া যাবে না, কিংবা ফিলিস্তিনিকেও তুমি বাঁচাইতে পারবা না তোমার তসবিহ তাহাল্লিল শুধু নামাজ দিয়ে, শুধু প্রার্থনা দিয়ে। তাহলে কি করতে হবে? বিদ্যা বুদ্ধিতে, জ্ঞানে গুণে, প্রযুক্তিতে তোমাকে অগ্রযাত্রায় নেতৃত্ব স্থানীয় জায়গা আসিতে হইবে। বাক্যটা এরকম এলোমেলো হতে পারে, সামারি হচ্ছে শুধুমাত্র প্রার্থনা করলেন, নামাজ পড়লেন, মন্দিরে গিয়ে কথা বললেন, এটা না। ইব্রাহিম খাঁ 70 বছর আগে বলেছেন বুদ্ধিভিত্তিক লড়াই, কালচারাল লড়াই, ইন্টেলেকচুয়াল লড়াইয়ের জায়গায় আমাদেরকে আসতে হবে। আজকে মুসলমানদের যে অধপতন, এর অন্যতম কারণ হচ্ছে পাঠের মধ্যে না থাকা, এর অন্যতম কারণ হচ্ছে অস্থির হওয়া। তো আপনি দেখেন যে ইব্রাহিম খাঁকে বুঝতে হলে তো স্থির হইতে হবে, আর ফিলিস্তিন গাজাবাসীকে বাঁচাইতে হলে তো আমাদের বুদ্ধিভিত্তিক লড়াইটা করতে হবে। আপনি শুধু মসজিদে মন্দিরে ঘন্টি বাজালেন আর প্রার্থনা করলেন, এত তো আসলে ফিলিস্তিনের মুক্তিতে আসবে না। গাজার আজকে যে দুর্বিষহ জীবন, আপনি একজন নারীর শিশুর ছবি দেখেন, আপনি কি খেতে পারেন? এটা ভুলে গিয়ে আপনাকে খেতে হয়, অথবা আপনার অনুভূতির পাটাতনটাকে মাটি চাপা দিয়ে খেতে বসতে হয়। তাহলে এই গাজাকে কেন রক্ষা করা যাচ্ছে না? এই ফিলিস্তিনের এই সংকট কেন দূর হচ্ছে না? কারণ ইব্রাহিম খাঁ যে কথা বলে গেছেন 70 বছর আগে, আমরা তো বিদ্যা বুদ্ধিতে আগাচ্ছি না, আমরা তো আগাচ্ছি ওই যে ক্যাশমুখী ভালোবাসায়, অস্থিরতায়। ফলে ইব্রাহিম খাঁদেরকে পড়তে হলে যেমন স্থিরতা দরকার, রাষ্ট্রীয় স্থিরতা, সামাজিক স্থিরতা দরকার, সেটা তো আমাদের কোনো কালেই আমরা দেখতে পাইনি গত 50 বছরে। এখন যে দেখতে পাবো তা না, কিন্তু এই বোধোদয় আমাদের দরকার বলে কিঞ্চিতভাবে আমরা ইব্রাহিম খাঁকে হাজির করলাম। এটা একটা টুলস, চিন্তার টুলস। ধরেন আমরা এখানে বসে আছি, আমার এখানে একটা জানালা আছে, তার মানে কিছুটা গরম হলে আমি কিছুটা বাতাস পাবো, স্নিগ্ধ হব, ঠান্ডা হব। তো ইব্রাহিম খাঁ হচ্ছে আমার চিন্তার দরওয়াজার, সমাজের একটা জানালা। ইব্রাহিম খাঁর বই আমরা দেখতেই পাই না, তার বই পেতে হলে আমাদেরকে নীলক্ষেতে অনেক খুঁজতে হবে। বিশেষ করে তার ইস্তাম্বুলের পথযাত্রা নামে একটা বই আছে, এটা ফটোকপি বিক্রি হয়। বিষয়টা হচ্ছে কিছু খুঁজতে হলে তো নামও জানতে হয়। আপনার চাহিদা যখন হয় তখন যোগান বাড়ে। এটা যদি বিজ্ঞাপন হয়, এটা যদি অনেক বেশি প্রচারিত হয়, এটা যেমন আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করা হলো, গত 15 বছর তাকে কেউ ওই অর্থে স্মরণ করেনি। অর্থাৎ আমরা যারা এই ধরনের কাজগুলো করি, আমাদের যারা এই ধরনের কাজ করে, গণমাধ্যমের এখানে একটা ভূমিকা আছে। গণমাধ্যম কাকে ফোকাস দিবে, কাকে ডিফোকাস দিবে, এইটাও জরুরি। সকল কিছু ভিউর নির্ভর না,
কিছু কিছু জিনিস হচ্ছে বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠানের ক্যালিবার মর্যাদা ভাবমূর্তি গড়ায়। ইব্রাহিম খাঁ এমন একটা প্রোডাক্ট, এটা আপনাকে একটা মর্যাদার জায়গা দিবে। তো ওই জায়গাটুকু আমাদের দরকার। তো ইব্রাহিম খাঁর ওই বই যদি পাঠক জানতো, তাহলে পাঠক কিন্তু ওইখানে বইটা খোঁজ করতো যে দোকানে মামা ওই বইটা কি আছে কিনা, ভাঙা কুলা আছে কিনা, পাখির বিদায় আছে কিনা। সত্যিকার অর্থে কিন্তু এখনো মানুষ প্রচুর বই পড়ে, এই কারণে বই বিক্রি হচ্ছে। নিঃসন্দেহে সেখানে ইব্রাহিম খাঁর বই মানে হাজার হাজার বিক্রি হবার কথা। হ্যাঁ হ্যাঁ, আপনাকে মানে ইব্রাহিম খাঁর একটা আমি লাইন পড়ে শোনাই। ইব্রাহিম খাঁ নিজে এক জায়গায় লিখছিলেন মানে কেন তিনি লেখক হলেন। তো তিনি বলছেন যে যেই সমাজে, যেই গ্রামে তিনি জন্মেছিলেন, সেই সময় মহাজন ছিল সর্বঘাসী অত্যাচারী, জমিদারের জুলুম চলিয়াছে সর্বাগ্রে। এই দুইয়ের পীড়নে রোজ বেরোজ যারা সর্বহারা, ছেলেপুলে নিয়া চিরদিন জন্মভিটির মিটায় এক যাত্রা থেকে আরেক যাত্রায় দেশান্তরিত হচ্ছেন। সে সময় আসাম চলে যাচ্ছিলেন মানুষ। তখন তার এই মানুষের বিদায়টা কষ্ট, তাকে খুবই হৃদয়ে আক্রান্ত হয়েছিল। তখন তিনি সংকল্প করেন, আমি যদি কখনো লেখক হই তাহলে এই সর্বহারাদের জন্য লিখিব। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আজকেও তো সর্বহারা হচ্ছে। সর্বহারা কারা? আজকে রাজনীতিবিদদের দ্বারা আমাদের নানান জায়গায় আগুন দেয়া হচ্ছে, নানান জায়গায় দখল হচ্ছে, নদী দখল হচ্ছে। তাহলে নদী যখন দখল করছে, যেই কৃষক যেই নদীর মাছ আহরণ করে যিনি বাঁচেন, তাহলে তিনি তো নদী দখল হয়ে যাওয়ার পরে নদীর উনি আর বাঁচতে পারবেন না। তাহলে সে ওই জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হবে। তাহলে আমরা কি ওই নদী হারা মানুষের, ওই নদী বঞ্চিত, ওই মাছ বঞ্চিত মানুষের জন্য আমরা লিখি না? ফলে আমরা লিখি মাঝে মাঝে, কিন্তু দেখানোর জন্য আমরা অনেকেই লিখি না। এই লেখাও যায় না। এই লেখাটা ধরেন 1% লেখাটাকে শুধু আমি লেখা কেন বলবো? যেখানে বাংলাদেশে প্রায় 21 কোটি মানুষ, এখানে একটা বই 300 কপি ছাপা হয়, তাহলে আমার লেখা এবং পড়ার উপযোগিতা আপনি বুঝতে পারছেন। একটা ম্যান্ডেট তো আপনি হাজির করলাম। ইব্রাহিম খাঁর উপর একটা বই কেন 300 কপি ছাপা হবে? তাহলে আমার পড়া, আমার লেখা, তাহলে এটার একটা ব্যাপকভাবে হিসাবে মিলছে না। আপনি যদি হিসাব বিজ্ঞান নাও হন, এই সহজ হিসাব বুঝতে পারেন যে আমাদের পাঠ্য উপযোগিতার কী। তা আমি বলছি, আমাদের যারা একেবারে মেইন স্ট্রিমের লেখক, আপনি লেখার উপাদান খুঁজে দেখেন, লেখার বিষয়বস্তু খুঁজে দেখেন, ওই সর্বহারা যদি থাকে তাহলে একরকম। আমরা হচ্ছে আসলে অনেক কিছু আমরা জানতে চাই। আজকের আলোচনা আমি জানি না কতটুকু জানতে পারবো। আমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যখন আমরা ইব্রাহিম খাঁর এতটা গুরুত্ব অনুধাবন করতে পারছি এবং যিনি আসলে এত গুণীজনদের নজরে এসেছেন, যাকে নিয়ে এত গুণীজন কথা বলেছেন, কেন তার কোনো সাহিত্য আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়নি? 1990-2000 পর্যন্ত তিনি তার বেশ কিছু গল্প পাঠ্যপুস্তকে ছিল। 2000-এর পরে আপনি যারা পাঠ্যপুস্তক প্রণয়নে যেসব মানে কথিত বুদ্ধিজীবী, কথিত লেখকরা, এটাতে একাডেমিকরা যুক্ত হন, তারা আসলে গুরুত্ব দিয়েছেন তার বন্ধুকে, ভাইকে, কাজিনকে, খালাতো ভাইকে, ও অমুক স্যারকে, আচ্ছা স্যারের ওই বইয়ের লেখাটা যদি আমার এখানে আনি, তাহলে স্যার আমাকে অমুক জায়গায় একটা পোস্টিং দেবে, আমি অমুক জায়গায় প্রভিসি হব, অমুক জায়গায় ভিসি হব। এই ভাগ বাটোরা, ওই যে ক্যাশমুখী ভালোবাসায় সে তার চারপাশকে গুরুত্ব দিয়েছে। ইব্রাহিম খাঁকে, আবুল মনসুর আহমদকে, কামরুদ্দিন আহমদকে, শেরে বাংলার ভাষণকে, সোহরাওয়ার্দীর ভাষণকে, ভাসানীর কালজয়ী সে আসসালামু আলাইকুম এই ভাষণকে গুরুত্ব দেওয়া হয়নি। হয়েছে যেটা দিলে তার নিজের আয়ের উৎস হবে, প্লট, গাড়ি, বাড়ি কিংবা নারীকে পাবে, সেটাকে গুরুত্ব দিয়েছে। ফলে এই অধপতনটা বিশেষ করে 90 পরবর্তীতে যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে সবাই প্রতিশ্রুতি দিয়েছে এই দেশকে রক্ষা করবে, সমাজকে রক্ষা করবে, সংস্কৃতির স্বাতন্ত্র্যতা রক্ষা হবে। আমাদের রাজনীতিবিদরা ওই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আর রাজনীতিবিদদের আশকারায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীরা ওইটাতে মাথা বিক্রি করে দিয়েছে। ফলে ইব্রাহিম খাঁ আড়ালে আবডালে কেঁদেই গেছে। আমরা চাইবো অবশ্যই ইব্রাহিম খাঁর মতো একজন গুণীজন সমাজ সংস্কারক, যিনি উপমহাদেশে প্রখ্যাত একজন সমাজ সংস্কারক, শিক্ষক এবং কথা সাহিত্যিক হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, তার লেখা আমাদের সবার কাছে খুব দ্রুতই পৌঁছাবে এবং সেখানটা আপনারা ভূমিকা রাখবেন গুরুত্বপূর্ণ। আজকে যেহেতু সারা পৃথিবীতে গাজার নিয়ে খুব খারাপ পরিস্থিতি, আমি ইব্রাহিম খাঁকে উৎস করে আমার একটা ছোট্ট কবিতা পড়ছি। হে আসমানের আল্লাহ, আপনি একবার এসে দেখুন, পৃথিবীতে অধিকাংশ শাসক শাসনের নামে শয়তানের জীবন অবিরাম যাপন করছে। আর ওইদিকে নমরুদ, ফেরাউন
গাজাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। গোসল করছে নারী ও শিশুদের সফেদ রক্তে, বুলেটে বুলেটে প্রাত্যহিক করছে তাদের আপ্যায়ন। ব্যাওনেটে স্বাধীন স্বপ্নের হচ্ছে অপমৃত্যু, লাশের আকুতিতেও শুনছে না আজরাইল। আল্লাহর রহমত আর কতকাল গাজায় থাকবে অধরা। রুটিন জানলে গাজাবাসী সিলেবাস দেখে মরত সকাল কিংবা সন্ধ্যা। কি নিদারুণ নির্মম আমাদের সময় অনুভূতি। আমরা এসব দেখে শুনে মধ্যরাতে মুখোমুখি হই বিবির। ঘরে ঘরে জন্ম নেন হতাশার সন্তান। তারা আরামদায়ক উষ্ণতায় সাজায় দালালের দেশ। দাসত্বের নির্মম পেয়ালায় পান করে অমিয় সুধা। শয়তানের পাশাপাশি তারা নামাজ রোজা করে বেহেস্তে যাবার। দুনিয়ার স্বর্গলীলায় জুলাই করে রাজনীতি। হে গাজাবাসী, পৃথিবীতে আর কোনো মানুষ নেই, নেই বলে তোমার কান্না কেউই শোনে না, তোমার কণ্ঠস্বর পৌঁছে নাই আসমানের আল্লাহর কাছে। আমরা হারিয়েছি মর্যাদা, বিশ্বাস, বাঁচার অধিকার। অসুরের দেশে আসহাবের কাহাপের কুকুরের মতো আমরাও ঘুমিয়ে আছি শত বছর। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। পবিত্র আল কোরআনে বলা আছে, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।